বিশ্বাস করুন ডাক্তারবাবু, চিঠিটা আমি পড়িনি, একবারও খুলে দেখিনি। রনি দিয়েছিল ওটা, আমি মানা করেছিলাম, তবুও বারবার বিরক্ত করতো আমাকে। কয়েক সেকেন্ড থেমে আবার কাপা কণ্ঠে বলল নাইয়াব, একদিন রাগে থাপ্পড়ও মেরেছিলাম তাকে, তারপরে সে অ্যাসিড ছুঁড়ে দিয়েছিল আমার ওপর। বিশ্বাস করুন আমি চিনি না তাকে, কখনো কথা হয়নি। মাপতিম ছলছল চোখে তাকালো নাইয়াবের দিকে। নিজের ভুল ভেঙে যাওয়া সে তার খারাপ ব্যবহারের অনুতপ্ত হলো খুব। সে খানিক ঝুঁকে নাইয়াবের নাকে নিজের নাক ঠেলিয়ে বিড়বিড় করলো, আমার আম সো সরি ওয়াইফ, ওয়াইফিন, তোমার হাজবেন্ড মাপ চাইছে তোমার কাছে, এবারকার মতো তাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি এমন ভুল আর জীবনেও করব না। এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার তোমার মুখে ওই মিষ্টি হাসি আর সবটা দায়িত্ব আমার, যেখানে কখনো কান্নাইটি কণাও স্থাপন করবে না। মাপতিন তার মিসেস শিকদারে তার প্রাপ্য সম্মান দিবে। সকালবেলা খুব ভোরে ঘুম ভাঙলো মাপতিমের। তার পাশে তখন রোদের নরম আভা ভরে আছে পরিবেশে। মাপতিম ফ্লোরের উপর বসে আছে, মাথাখানা নাইয়াবের ডান হাতের উপর রাখা। নিজের ডান হাতখানা নাইয়াবের কোমরে জড়িয়ে শক্ত করে ধরে রেখেছে সে। মাপতিম চোখ পিট পিট করে চারপাশে তাকালো। ঘরময় ঝকঝকে সকালের আলো ছড়িয়ে আছে। ধীরে ধীরে ফ্লোর থেকে উঠে দাঁড়ায় মাপতিন। নাইয়াবের মলিন মুখটা দেখে হাত রাখলো তার কপালে। এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে আলতো হাতে ছোয়ালো কপালে। না, জ্বর নেই। মাপতিম স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। হঠাৎ করে মনে পড়লো পরীর কথা। গতকাল রুনি আর শোভনের সঙ্গে থাকলেও সারা রাত একবারও মেয়েটার খোঁজ নয়নি সে। পরীর কথা মনে পড়তেই অস্থির হয়ে উঠল মাপতেম। দ্রুত চারপাশে তাকিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলো সে। তারপর তাড়াহুড়া করে নিচে নেমে গেল। রুম থেকে বেরিয়ে সিঁড়ির পাশে চোখ পড়লো ছোট্ট পরীর ওপর। সে এখনো রুনিয়ার পাশেই বসে আছে। মাপতিম দ্রুত নিচে নামতেই পরী ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো তার কোলে। পাপা। মাপতিম শক্ত করে জড়িয়ে নিল মেয়েটাকে, আলতো করে চুমু খেলো তার কপালে। উষ্ণ পরশে কেঁপে উঠল পরী। অভিমানী গলায় সে বলে উঠল, তুমি কোথায় ছিলে পাপা? কাল পুরো রাত তুমি আমার কাছে আসনি কেন? আমি লাগ করছি। মাপতিম পরপর আরো দুটো চুমু খেয়ে তার কপালে। তারপর মৃদু হেসে বলল, পাপা প্রিন্সেস তো অনেক বড় হয়ে গেছে, তাই পাপা ভাবলো সে নিশ্চয় রাগ করবে না। ছোট্ট পরীর মুখ ফুলিয়ে রইল কিছুক্ষণ, তারপর আবার জড়িয়ে ধরলো বাবাকেই। সেই মুহূর্তে মাপতিমের বুকটা একটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। পাশে বসে থাকা রুনিয়ার বাবা মেয়ে এই দৃশ্য দেখে মুচকি হাসলো। তারপর শান্ত গলায় প্রশ্ন করলো, এখন সব ঠিকঠাক তো মিস্টার মাপতিম? মাপতিম তাকালো কৌতূহলের চোখে। যা দেখে রুনিয়া বলল, না, মানে যখন এই বাড়িতে এসেছিলাম তখন আসমা খালা বলল তোরা নাইয়াবের মধ্যে মনে হয় কিছু হয়েছে, তুই রুমের মধ্যে ছিলি, ডাকতে মানা করলো। পড়িয়ে বসে অনেক বায়না ধরেছিল তোর কাছে যাওয়ার। আমি অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে নিজের কাছে রেখেছি। এখন বল কি হয়েছিল? ঝগড়া হয়েছে দুজনের মধ্যে? আমাকে কি তোর বাচ্চা মনে হয় যে ঝগড়া করব? তাহলে এত জ্বর বাঁধালো কিভাবে মেয়েটা? মাপতিম সন্ধিহারা চোখ তুলে তাকালো রুনিয়ার দিকে। রুনিয়া সেসব দেখে মিটিমিটি হাসলো। তারপর আস্তে করে বলল, আমি রুমে গিয়েছিলাম একবার, দেখলাম নাইয়াবের হাত আঁকড়ে ফ্লোরে বসে আছিস তুই। বুঝতে আর তো বাকি নেই, কিছু একটা হয়েছিল বল। মাপতিম সেভাবে উত্তর দিল না। নিজের মধ্যে ঘটে চলা ঘটনাগুলো কাউকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সে, তাই চুপ করেই রইল। পাশ থেকে শোভন শুনে শুনে বলে উঠল, আরে বুঝোস না, অভিমান হয়েছে আমাদের নাইয়াবের, সে তার ভালোবাসে না, তাই হয়তো। শোভন চুপ কর প্লিজ। মাপতিমের গম্ভীর স্বরে মুহূর্তেই থমকে গেল পরিবেশ। মাপতিম পরীকে হালকা নাস্তা করিয়ে দিল, তারপর পরীকে নিয়ে চলে গেল নাইয়াবের রুমে। যাওয়ার সময় আসমা খালার দিকে তাকিয়ে ইশারায় বুঝিয়ে দিল নাইয়াবের খাবারটা যেন ওর রুমে পাঠিয়ে দেয়। নাইয়াবের ঘুম ভাঙলো দোল ঘড়িতে তখন 11টায় কাটায়। চোখ মেলে তাকাতেই সবার আগে নজরে পড়ল তার আদরের ছানার পরীর। ছোট্ট মেয়েটা তার এক হাত শক্ত করে
জড়িয়ে ধরে মাথার পাশে বসে আছে। পরীকে দেখে নাইয়াবের ঠোঁটে হালকা হাসি ফুটলো। শুয়ে থাকা থেকে উঠে বসতে তার চোখে পড়লো মাপতিমকে। এক পলক তাকিয়ে নাইয়াব চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। ঠিক তখনই পরী উঠে এসে নাইয়াবের কোলে বসলো। নিজের ছোট্ট হাতটা নাইয়াবের কাঁধে রেখে আদুরে গলায় বলল, আম্মু তুমি এখন কেমন আছো আচু? নাইয়াব মৃদু হেসে বলল, ভালো আছি মা। পরী মুখ ফুলিয়ে বলল, বলি কিন্তু তোমার উপর খুব রাগ করেছে। কেন? এই যে কাল রাতে তুমি আর পাপা একসাথে ছিলে, পরীকে নাওনি তাই। পরীর কথা থমকে গেল নাইয়াব। সে কিছু বলল না, তবে মনের ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কাল রাতে কি হয়েছিল? দুপুরে সেই ঘটনার পর সে ভীষণ ভেঙে পড়েছিল। তারপর এরপরে কিছুই তার মনে নেই। নাইয়াব পরীর কপালে আলতো চুমু খেয়ে ধীরে ধীরে উঠে ওয়াশরুমে চলে গেল। মাথাটা ভীষণ ভাল লাগছে তার। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো মাপ্তিমার পরি এখনো দুজনেই বিছানায় বসে আছে, খাবারও সাজানো। কিন্তু নাইয়াব সেই দিকে না গিয়ে সরাসরি বারান্দায় চলে গেল। বাইরের দিকে তাকিয়ে নিশ্চুপ দাঁড়িয়েই রইল। মাপতিম গম্ভীর স্বরে বলল, খাবার খেয়ে নাও। নাইয়াব কোনো উত্তর দিল না। মাপতিম আবার বলল, খেতে বলেছি, কাল দুপুর থেকে কিছুই খাওনি। নাইয়াব অভিমান গলায় বলল, খাবো না, খিদে নেই। মাপতিম কিছু বলতে যাবে, ঠিক তখনই রুনিয়া রুমে ঢুকলো। দুজনকে দেখে হেসে বলল, কি ব্যাপার? লাভস ব্যাটারদের ঝগড়া সব ঠিকঠাক হয়েছে নাকি এখনো মান অভিমান চলেছে? নাইয়াব তাকালো রুনিয়ার দিকে, তারপর আসতে বলল, আপু কখন এসেছো? কাল রাতেই তো এসেছি, কিন্তু তোমাদের দুজনের যা অবস্থা, পুরো বাড়ি চুপচাপ। কি হয়েছে বলো তো? নাইয়াব নিচু স্বরে বলল, না আপু, তেমন কিছুই না। আমি তো জানতামই না আপনি এসেছেন। রুম থেকে বেরই হওনি? রুনিয়া ভ্রু কুঁচকে বলল, সেটাই তো বলেছি, বের হওনি কেন? দুজনেই চোপ। মাপতিম গম্ভীর মুখে তাকিয়ে আছে রুনিয়ার দিকে। আর নাইয়াবের দৃষ্টি নরম, অসহায়। সে যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না। রুনিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা থাক, বুঝেছি। তোমাদের দুজনকে এখন আর কিচ্ছু জিজ্ঞেস করা না করাই ভালো। রুনিয়ার কথা শেষ হতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো মাপতিমের কণ্ঠ, রুনিয়া ওকে বলো খাবারটা খেয়ে নিতে। রুনিয়ার কথা শুনেও নাইয়াব হাত ধরে টেনে বিছানায় বসালো। খাবারের প্লেটটা সামনে রেখে নিজেও পাশে বসলো। তারপর মাপতিমের দিকে একবার তাকিয়ে নাইয়াবকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে বলো তো নাইয়াব? এত মন খারাপ করে আছো কেন? তুমি তো চঞ্চল হরিণের মতো চটপটে একটা মেয়ে, হঠাৎ এত শান্ত হয়ে গেছো কেন? দেখো না, আমি তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছি। কই তুমি আমাকে নিয়ে আদর যত্ন করবে, গল্প করবে, তা না করে উল্টো আমাকেই তোমাদের সামলাতে হচ্ছে। এভাবে চললে কিন্তু আমিও দ্বিতীয়বার আর তোমাদের বাড়িতে আসবো না। রুনিয়া ভেবেছিল কথাগুলো হয়তো কাজ করবে, নাইয়াব আবার আগের মতোই হাসি মুখে হয়ে উঠবে, কিন্তু হলো উল্টাটা। নায়াব সান হেসে ধীরে বলল, আপনার মতো আমিও তো এই বাড়ির বাড়িতে অতিথি আপু। বাড়ি তো আমার নয়, তাছাড়াও এই বাড়িতে আপনার যত্ন নেওয়ার মানুষ আছে, আমার তো তাও নেই। আমি এতিম, বাবা মা ছাড়া একটা মেয়ে। আপনি চিন্তা করবেন না, আমি খেয়ে নিচ্ছি। আর আমার খাওয়ার কথা ভাবার জন্য ধন্যবাদ। এর আগে আমার মামা ব্যতীত কেউ কখনো এতটা ভাবেনি। খুব যখন খুব কষ্ট লাগে তখন নিজেই নিজেকে সামলে নেই। কথাগুলো বলার সময় পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। মাপতিম, রুনি আর শোভন তিনজনই চুপচাপ বসে রইল। নাইয়াবের খাওয়া শেষ হতেই মাপতিম হঠাৎ উঠে দাঁড়ালো। কারো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে শোভনও চলে গেল। ওরা বেরিয়ে যেতেই পরি এসে নাইয়াবের কোলে ঘেঁষে বসলো। রুনিয়া মুচকি এসে পরীর মাথাটা এলোমেলো করে দিল। এতে পরি ঠোঁট ফুলিয়ে রুনিয়ার দিকে তাকালো। রুনিয়া তার চুলের হাত দেওয়ায় পরি ভীষণ বিরক্ত হলো। ভ্রু কুঁচকে মাথাটা একটু পেছনে হেলিয়ে রুনিয়াকে উদ্দেশ্য করে বিরক্ত স্বরে বলল, উফ রুনিয়া আন্টি, বিরক্ত করো না তো। রুনিয়া আন্টির নামটা সে ভীষণ উপভোগ করে। কেউ যখন তাকে আলাদা করে কোনো নাম ধরে ডাকে, তখন তার মনে হয় মানুষটা তাকে খুব আপন ভেবে ডাকে। আর সেই কারণে পরীর দেওয়া এই নামটা কাছে আলাদা রকমের প্রিয়। পরীর মুখভঙ্গি দেখে রুনিয়া মজা পেয়ে গেল।
সে পরীর দুগালে টেনে আদর করে হেসে বলল, ওরে পাকা বুড়ি। উনি নাকি বিরক্তও হয়। তারপর নাইয়াবের দিকে তাকিয়ে পরীকে বলল, শোনো, তোমার আম্মু খুব মন খারাপ, তুমি কিন্তু ওর মনটা ভালো করে দেবে কেমন? আমি একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে যেন দেখি তোমার আম্মু হাসছে। ওকে, প্রমিস। পরি উচ্ছ্বাস নিয়ে মাথা নাড়ালো। প্রমিস রুনিয়া হালকা এসে ঘর থেকে বেরিয়ে গেল। রুনিয়া চলে যেতেই পরীর নাইয়া পারো কাছে গিয়ে বসে পড়ল। এরপর ছোট্ট ছোট্ট নানান কথা বলতে শুরু করলো। কিছুক্ষণ আগেও যে রুমটা ভারী নীরবতা ডুবেছিল, ধীরে ধীরে সেখানে হাসির শব্দ ভেসে উঠল। পরী খিলখিল হাসতে চারপাশ যেন আবার প্রাণ ফিরে পেল। পরীর সাথে নাইয়াবের হাসির শব্দও বাইরে আসলো, কিন্তু সেই হাসি মাপতিমের কানে পৌঁছাতে সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। দ্রুত নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। রুনিয়া শোভন অনেকক্ষণ দরজা ধাক্কা দিলেও সে খুলল না। সময় গড়াতে গড়াতে দুপুর হয়ে গেল। দুপুরে মাপতিন রুম থেকে বের হয়নি, খাবারও খায়নি। পরে শোভন খাওয়া নিয়ে গিয়ে তার রুমে দিয়ে এসেছে। রুনিয়া শোভন নিজেদের মতো খেয়ে নিয়েছে। পরি অবশ্য খেয়েছে নাইয়াবের হাতেই। বিকেলের দিকে রুনিয়া ব্যাগ গুছিয়ে নাইয়াবের রুমে এলো। নাইয়াব তখন বিছানায় কোণে চুপচাপ বসেছিল। রুনিয়াকে দেখে সে একটু সোজা হয়ে বসলো। রুনিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তাহলে চলে যাচ্ছি নাইয়াব। নাইয়াব চমকে তাকালো রুনিয়ার দিকে। অসহায় গলায় বলল, আজ থেকে গেলে হয় না আপু? কি করে থাকবো? তুমি তো তোমার সাথে কথাই বলছো না, আমার সাথে কথাই বলছো না। এভাবে রুমের ভিতর নিজেকে বন্দি করে রাখছো, অথচ তোমার চটপটে স্বভাবটাই আমার দারুণ পছন্দ। তাই ভাবলাম এরকম গুমট পরিবেশে না থেকে বাসায় ফিরে যাওয়াটাই। কথাগুলো শুনে নাইয়াবের বুকটা হঠাৎ অসহায়ভাবে মোচড় দিয়ে উঠল। সে মিনমিন করে বলল, আজকে থেকে যান আপু, আমি আপনার সাথে কথা বলবো। সারাদিনের ঘটনার জন্য দুঃখিত। আসলে মনটা অনেকক্ষণ ধরেই খুব খারাপ। কেন খারাপ? মেয়েটা এক মুহূর্তে চুপ থেকে ফ্যাকাশে হেসে বলল, যা কেউ নেই তার কি সবসময় মন ভালো করে থাকার সাজে আপু? তোমার কেউ নেই? আছে তো, অনেকেই আছে যাদের যা দায়িত্বে আমি এই দুনিয়ায় আছি। শুধু দায়িত্বেই বলছো? তাছাড়া আর কিছুই নেই? নাইয়াব নিচের দিকে তাকিয়ে ধীরে স্বরে বলল, উনি আমাকে বিয়ে করেছে একটা বিপদের মধ্য থেকে। তখন আমাদের দুজনের কাছাকাছি বিয়েটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি শুধু ওনার দায়িত্ব, ঠিক আমার মামার মতো। আমার মামা যেমন তার বোনকে রেখে যাওয়ার একমাত্র স্বাবলম্বন হিসেবে আমাকে আগলে রেখেছে, উনিও ঠিক তেমনি গ্রামবাসীর চাপে একটা দায়িত্ব আগলো রেখেছেন। এটার জন্য মন খারাপ? না আপু, এটা তো আগে থেকে জানতাম। এর আগে উনার মুখে শুনেছি এসব কথা, তখন এটা তো এতটা খারাপ লাগেনি, কিন্তু এখন লাগে। রুনিয়া মৃদুস্বরে বলল, কাউকে কাছে পেলেও কাছে না থাকার কষ্টটা অনেক কম, তাই না? মেয়েটা চুপ করেই রইল। রুনি আরেকটু সরে এসে তার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, আপুকে বলবে না? আবার মনের কথা গোপন করছো? কেমন আপু আমি তোমার বড় বোন হয়ে ছোট বোনের মনের কথা বুঝতে পারবো না? অনেকক্ষণ নীরব থাকার পর অবশেষে নাইয়াব মুখ খুললো, আমার খুব ইচ্ছে ছিল আপনার মতো উকিল হওয়ার, কিন্তু এখন আর সম্ভব নয়। কি সমস্যা? এটা তো খুব ভালো কথা। সম্ভব নয় কেন? মেয়েটার ঠোঁট কামড়ে ধরলো। তারপর কাঁপা কণ্ঠে বলল, উনি বলেছেন উনি আমাকে আর পড়াবেন না। রুনিয়া ভ্রু কুঁচকে তাকাতেই নাইয়া পারো নিচু গলায় বলল, যে ছেলেটা আমাকে এসিড মেরেছিল, এসিড মেরার আগে সে আমাকে একটা চিঠি লিখেছিল। অনেকদিন ধরেই আমাকে বিরক্ত করত। এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি ওকে থাপ্পড় মেরেছিলাম। সেই রাগে আমার গায়ে এসিড ছুঁড়ে মারে। সে থামলো, গলাটা শুকিয়ে এলো যেন। কিন্তু ওই চিঠিটা কিভাবে যেন আমার ব্যাগেই রয়ে গিয়েছিল। গতকাল উনি সেটা দেখে ফেলেছেন। এখন উনার ধারণা আমি নাকি উনার সাথে সম্পর্ক জড়িয়েছিলাম। আমার চরিত্র নাকি খুব খারাপ, উনার আগের স্ত্রীর মতো। আমিও নাকি উনাকে
ঠকিয়েছি। রুনিয়া থমকে গেল। ব্যাপারটা এতটা গুরুতর সে বুঝতেও পারেনি। তাড়াতাড়ি প্রশ্ন করলো, তুমি সবকিছু বুঝে বলনি মাপতিমকে? অনেক চেষ্টা করেছিলাম আপু, কিন্তু উনি তখন শোনবার মতো অবস্থায় ছিল না। এতটাই রাগান্বিত ছিলেন যে আমাকে আঘাত করতেও দ্বিধা করেননি। আমি আঘাত পেয়েছি কিনা সেটা দেখার প্রয়োজনও মনে করেনি। খুব ভয় পেয়েছিলাম আমি, তাই পুরোটা বলা হয়নি। উনি সময়ও দেননি। রুনিয়া কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। ছোট্ট মুখ জুড়ে জমে থাকা অসহায়তা তার বুকটা ভারী করে তুলল। সে ধীরে ধীরে নাইয়াবের মাথায় হাত রেখে বলল, আপু সব ঠিক করে দেবে। কে বলেছে তোমার কেউ নেই? মামা আছে, আর বড় আপু তো আছেই। আমি সব কিছু ঠিক করে দেব না হয়। তোমার মুখের হাসিটা আমার খুব পছন্দের। তুমি শুধু হাসি মুখে থাকো। কথাগুলো বলেই রুনিয়া ধীরে ধীরে রুমের বাইরে পা বাড়ালো। নাইয়াব দু চোখে অশ্রু নিয়ে রুনিয়া চলে যাওয়া দেখলো। রুনিয়া জোর কদমে পা চালিয়ে আসলো মাপতিমের রুমের বাইরে। হাত বাড়িয়ে আস্তে আস্তে করে নক করলো কয়েকবার, কিন্তু ভেতর থেকে দরজা খুললো না মাপতিম। যার ফলে মারাত্মক বিরক্ত হলো রুনিয়া। সে ধৈর্যহারা হয়ে নিজের শরীরে সর্বশক্তি দিয়ে থাপড়ানো শুরু করলো শক্ত কাঠের দরজার। অত্যাধিক রাগের মাঝে মাঝে শোনা যাচ্ছিল তার গলাগামি চিৎকার, এই শালা দরজা খোল, তোকে বলেছি তো দরজা খোল। হঠাৎ পুরনো সেই রুনিয়াকে দেখে শোভন থমকে গেল। কলেজের জীবনে সেই উচ্ছল্য রাগী স্বভাবের রুনিয়া একদম আগের মতোই। স্কুল কলেজ জুড়ে এদের সাথেই কেটেছে তার সময়, তাই এদের জঘন্য ভাষাগুলোর সাথেও সে পরিচিত। যদিও শোভনের কথায় অনেকদিন আগেই এসব ভাষা ছেড়ে দিয়েছিল রুনিয়া, কিন্তু আজ আবার তাকে এমনভাবে কথা বলতে দেখে শোভন বিস্মিত। রুনিয়ার আগে ফুঁসতে ফুঁসতে বলল, মেয়ে আছে না বলে কিচ্ছু বলতাছি না, নইলে আজ এমন শিক্ষা দিতাম মনে রাখতিস। তারপর আবার দরজা থাপড়াতে থাপড়াতে দরজার দিকে তাকিয়ে বলল, কি ভেবেছিস তুই একটা ভালো মেয়ে পেয়েছিস বলে যা খুশি তাই করবি? আমি হলে ঘাড় ধরে রেখে মাথার চুল একটাও আস্ত রাখতাম না। রুনিয়ার কথায় শোভন কেঁপে উঠল। রুনিয়া একটু কথায় রুমের ভিতরে থাকা মাপতিম খুব বিরক্ত হলো, সাথে রাগও হলো খুব। তাকে গালি দেওয়া। মাপতিম দরজা খুলে বাইরে এসে ঝাড়ি দিতে তার আগেই পুরনো গালি ছুড়ল রুনিয়া, হারামজাদা বলদ পাঠা, আমাকে চোখ দেখাস কেন? আঙ্কেল আমাকে কি তোর বইয়ের মতো বোকা পাইছিস? মাপতিম খুব রেগে এমন কথায় সেই রুনিয়াকে কিছু বলবে তার আগেই বাদ সাধলো শোভন। সে দুজনের মাঝে দাঁড়িয়ে মাপতিমকে উদ্দেশ্য করে বলল, ভাই বাদ দে তো, এর মাথা গেছে। তুই তো জানিস এর রাগ উঠলে চোখে দেখে না। কথাটা বলেই রুনিয়া হাত ধরে টেনে বলল, কি সব বলছো? চলো এখান থেকে। শোভনের এরূপ কাজে রুনিয়া রাগে অগ্নিশর্মা হয়ে তাকালো তার দিকে, হিস হিস করে বলল, ছোট ছোটর মতো থাকো একদম, বড়দের মধ্যে নাক গলাবে না। শোভন অসহায় ফোঁস করে দু কদম পিছিয়ে গেল। সে রুনিয়ার থেকে গুনে গুনে মাত্র 5টা দিনের ছোট। এর জন্য সেই 6 বছর বয়স থেকেই এখন অবধি মেয়েটা তাকে দাড়ি দিয়েছে ঘুরাচ্ছে। রুনিয়া আবার মাপতিমের সামনে গিয়ে দাঁড়ালো, বাস খাই গলায় বলল, আর তুই গুনে গুনে দুটো মাসের বড় বলে তোকে একটু স্নান করে বড় ভাইয়া আসতে কি বসিয়েছিলাম, তাতেই মাথায় উঠে গেছিস? মাপতিম তখনও নিশ্চুপ বিরক্তি সহিত টুনিয়ার সব রুনিয়ার সব কথা নিঃশব্দে শুনে যাচ্ছে। ভদ্রতাও একটা সীমা থাকে। এতদিন ভেবেছিলাম তুই একটু রাগী একটু জেদি, কিন্তু এখন দেখি তুই সীমা ছাড়িয়ে গিয়েছিস। তোদের মতো ছেলেরা ভালোবাসার মূল্য বোঝে না। তারপর হঠাৎ করে আঙুল তুলে বলল, একটা কথা কানে তুলে রাখ মাপতিম, তোর বউকে যদি তোর থেকে ভালো কারো সাথে বিয়ে না দেই, তাহলে আমার নামও রুনিয়া না, শালা বাদর পাঠা একটা। কথাটা বলে সামনে এগোতে নিল সে, কিন্তু মুহূর্তে মাপতিম তার হাত চেপে ধরলো। তার চোখে মুখে স্পষ্ট রাগ, যা মাত্রাতিরিক্ত ভয়াবহ। রুনিয়া সেটা দেখে হেসে ফেলল। মাপতিম রাগে গর্জে উঠল, এটা কেমন কথা? আমার বউয়ের অন্য কারো সাথে বিয়ে দিবে মানে? রুনিয়া ভ্রু কুঁচকে বলল, হবে, 100 বার হবে। তোর মতো মাথা মোটা গাধার সাথে এত ভালো মেয়ে মানায় না।
রুনিয়া চুপ, তুই ওকে ভালোবাসিস না, তোর কাছেও শুধু দায়িত্ব, শুধু ভালোবাসা আর দায়িত্ব এক নয় মাপতিম। যেদিন সেটা বুঝবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। মাপতিম এবার দাঁতে দাঁত চেপে বলল, দেখ রুনিয়া, বেশি বাড়াবাড়ি করবি না। রুনিয়া এক চুলো ভয় পেল না, ঠোঁট বাঁকিয়ে শান্ত স্বরে বলল, কি করবি তুই? মেয়ে মানুষ বলে কিছু করতে পারবো না ভাবেছিস? কিচ্ছু কিছু পার্টি বা না পরি তোকে বউকে অন্যত্র বিয়ে করতে পারবো। রুনিয়া, লিমিট ক্রস করবি না। তোর বিয়ে আমি যেমন নাক গলাই না, তুইও আমার বিষয়ে নাক গলাবি না। 100 বার গলাবো, 1000 বার গলাবো, হুঁশিয়ার। মেয়েটা বোন হয় আমি হাজবেন্ড হই ওর। হাজার হাসাহাসি, তুইও হাজবেন্ড। তুলনা বেলায় খাওয়া আর জামা কাপড় দিলেই হাজবেন্ড হওয়া যায় না, সেটা চাইলে আমিও দিতে পারি। ওর সব খরচ এফোর্টস করার সামর্থ্য আমারও আছে। তাই আজ থেকে আমার বাসাতে থাকবে না। কেন থাকবে না? কারণ আমি ওর হাজবেন্ড। আমি ডিভোর্স করিয়ে দেব, আর তোর থেকে ভালো পাত্রের সাথে ওর বি। রুনিয়া স্টপ, আই সেইড স্টপ। নায়া বউ হয় আমার। পরীকে ছাড়া আমি যেমন থাকতে পারি না, তেমন ওকে ছাড়াও থাকার কথা আমি কল্পনাও করি না। কথাটা বলে ধপ পায়ে বাইরে বেরিয়ে গেল নাই মাপতিম। তার কথায় ঠোঁটের হাসি ফুলল রুনিয়ার, আর বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল শোভন। তাকে এভাবে তাকাতে দেখে রুনিয়া তার মাথার আলতো চাপ মেরে বলল, কি ছোট বর মাথায় কিছু ঢুকলো? তবে রে, আমি ছোট, দাঁড়াও দেখাচ্ছি। আমি সব কিছু যে ছোট নয়। মুহূর্তে রুনিয়া ছোটোছুটি শুরু হলো। হাসি মুখরিত হলো রুমের 4টি দেওয়াল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।